আসসালামু আলাইকুম। আজ বুধবার 18 ফেব্রুয়ারি 2026। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা এখান থেকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো হতে পারে, প্রিলি, লিখিত বা ভাইবা। তো আসেন শুরু করি। বাংলাদেশে গতকাল 17 ফেব্রুয়ারি নতুন সরকার শপথ গ্রহণ করেছে এবং মন্ত্রিসভা গঠন হয়েছে। এই সরকারের মধ্যে রয়েছে 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী, অর্থাৎ 49 জনের মন্ত্রিপরিষদ গঠন হয়েছে এবং এখানে 10 জন উপদেষ্টা আছে। এর মধ্যে কিছু আছেন উপদেষ্টা আছেন হচ্ছে মন্ত্রী বা মানে প্রতিমন্ত্রী যে পদমর্যাদার ওই সম্মানটা পাবেন। তো আসেন আমরা এখান থেকে একটু সরে যাই এই জন্য যে বিষয়টা নিয়ে জটিলতার মুখে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া এসেছে, সেটা নিয়ে একটু দেখতে পারি। সংস্কার নিয়ে হয়তো ডিবেট থাকতে পারে, কিন্তু এখানে কি হয়েছে, সংস্কারটা কি এবং কারা কি মতামত দিচ্ছে, এগুলো আমরা জানতে পারি এবং সেটা মানে অবশ্যই নিরপেক্ষ জায়গা থেকে আমরা জানার চেষ্টা করব। প্রথমত একেবারে নিরপেক্ষ জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করব এই জুলাই জাতীয় সনদ কি বা কেন কি করা হলো এবং কিভাবে এটা বাস্তবায়ন হবে বা আদৌ বাস্তবায়ন হবে কি না, নাকি এটা আসলে সাংবিধানিক ভিত্তি নিয়ে সমস্যা আছে। দেখলাম রিটও হয়েছে। তো আসলে আমরা একটু নিরপেক্ষ জায়গা থেকে বোঝার চেষ্টা করি আসলে জুলাই জাতীয় সনদ এটা আসলে কি। এটা আসলে ধরেন সংবিধান, নির্বাচন, বিচার, প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ, এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো সংস্কার করতে হবে। এই সংস্কার নিয়ে সকল রাজনৈতিক দলের একটা ঐকমত্যের ভিত্তিতে। এখন আপনি বলতে পারেন যে সকল রাজনৈতিক দল আছে কি না, সেটা তর্ক হতে পারে, কিন্তু ব্যাখ্যা এভাবেই করা যায় সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নযোগ্য রূপান্তর। এটা একটা আনুষ্ঠানিক যে স্বীকৃতি, এটাই হচ্ছে যে জুলাই সনদ। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় ঐকমত্য কমিশন গঠন হয় এবং অনেক রাজনৈতিক দলই আসলে একটা সংস্কার চেয়েছে। বাংলাদেশের মানুষও যে সেই পক্ষে আছে, এটা একটা সেটার জন্য তো গণভোট হলো, সেই গণভোটের মাধ্যমে জানা গেল। তবে জুলাই জাতীয় সনদ শুধু ঐক্যমত্য না, এর মধ্যেও কিন্তু বিভিন্ন অনুষঙ্গ আছে, যেমন নোট অফ ডিসেন্ট আছে, যাকে বলা হয় আনুষ্ঠানিক ভিন্ন মত। অর্থাৎ গণতন্ত্রে এটা একটা অবধারিত বিষয় যে গণতন্ত্রে ভিন্ন মত থাকবে এবং গণতন্ত্রের যে মূল মন্ত্র যাকে বলা হয় তাহলে পরমত সহিষ্ণুতা থাকবে, অর্থাৎ অন্যের মতের প্রতি সম্মান থাকবে, এটা বলা হয়। তো আসেন আমরা কি দেখতে পাচ্ছি, মানে মূল ঘটনাটা কি। তার আগে একটু বলি জুলাই জাতীয় সনদে 2025 এটা কীভাবে শুরু হলো। এটা প্রণয়ন করে জাতীয় ঐকমত্য কমিশন এবং এটা স্বাক্ষরিত হয় 17 অক্টোবর 2025 সালে এবং এটাতে জারি করা হয় 13 নভেম্বর 2025-এ এবং একটা অধ্যাদেশ, মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের একটা গণভোটের অধ্যাদেশ জারি করা হয় 25 নভেম্বর 2025। সনদে স্বাক্ষর করে 25টি রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি ছিল 25টি, এর মধ্যে নিবন্ধিত হচ্ছে 20টি। এই সনদের ভাগ হচ্ছে 3টি, 3 ভাগ ছিল সনদের ভাগ এবং এখানে প্রথম ভাগে বলা আছে হচ্ছে সনদের যেটা মানে পটভূমির কথা বলা আছে, যে কেন সনদটা হলো, কি জন্য কি করতে পারি আমরা। দ্বিতীয় যে ভাগ বা দ্বিতীয় অংশ হচ্ছে যে সংস্কার প্রস্তাব আছে, এবং 84টি সংস্কার প্রস্তাব আছে। তারপরে হচ্ছে তৃতীয় অংশ আছে, যেহেতু বললাম যে মোট ভাগ 3টি। শেষে হচ্ছে সনদ বাস্তবায়নে 8 দফা অঙ্গীকার করা হয়েছে। মোট হচ্ছে যে একে বলা হচ্ছে যে অঙ্গীকার এবং সংস্কার যে প্রস্তাব, সেটা 84টি প্রস্তাব আছে এবং 8 দফা অঙ্গীকার আছে। এই হচ্ছে বিষয়। এখানে নোট অফ ডিসেন্ট আছে, যাকে বলা হয় আনুষ্ঠানিক ভিন্নমত।
এবং এখানে কি কি হতে পারে সেটা নিয়ে পরের কথা। আপাতত এটুকু বলি যে গতকাল আসলে কি হলো সেটা দেখি। গতকাল যখন সংখ্যা সদস্য এমপিরা শপথ নেবেন, গতকাল দেখলাম আলাদা আলাদা প্রত্যেকে শপথ নিলেন, বিভিন্ন দল, বিরোধী পক্ষ, সরকারি পক্ষ। তো বিএনপি সেখানে সংবিধান সংবিধান যে সংস্কার পরিষদে তারা শপথ নেয়নি, প্রথম ঘটনা। দ্বিতীয় কথা, এই ঘটনা এটা শোনার পরে বিরোধী পক্ষ জামায়াত বা এনসিপি তারা প্রথমে বলল যে আমরাও নিবই না কিছু শপথ। তারপরে তারা নিলেন, সকালে না বললেন, এটা প্রথম আলোর রিপোর্ট ছিল, সকালে না বললেন, পরে তারা এসে আবার শপথ নিলেন। এরপর থেকে সমালোচনা চলছে যে এটা করা ঠিক হলো কি না, কেন করলেন। তো আমরা একটু জায়গা থেকে বোঝার চেষ্টা করি যে কোন কোন যুক্তি এখানে এসেছে। প্রথমে আসি, বিভিন্ন যুক্তিবাদী ব্যক্তিরা, আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিগণ, ওনারা যা বলেছেন সেগুলো নিয়ে বলি। যেমন টিপু সুলতান বলেছেন শুরুটা আরও সুন্দর হতে পারত। উনি বলেছেন যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হলো তা কেবল সরকার পরিবর্তন বা নতুন সরকার গঠন নয়, এটা ছিল রাষ্ট্র সংস্কারের প্রত্যাশার নির্বাচন। 24-এর গণ অভ্যুত্থানের রক্তঝরা পটভূমিতে দেশের তরুণেরা নতুন এক রাজনৈতিক সংস্কৃতি দেখার আশা জুগিয়েছিল। সংলাপ, সমঝোতা ও সহযোগিতার সংস্কৃতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিদায়ী ভাষণে বলা হয়েছিল, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা। নির্বাচনের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছিল তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখতে চায়। বিএনপিও তাদের সম্প্রীতি, প্রতিহিংসার রাজনীতি মুক্ত হওয়ার কথাই বলেছেন, কিন্তু শপথের দিন যা দেখা গেল তা প্রত্যাশার সঙ্গে অনেকটাই বেমানান। আচ্ছা, আমরা এবার এটা দেখি। সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় আইনের ব্যত্যয় হবে না। কেন বলেছেন আমরা দেখি। উনি বলেছেন যে রাষ্ট্রপতি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেছেন, একটু আগে আমি বলছিলাম এটা 25 জারি করা হয়েছে 13 নভেম্বর 2025। এটা করা হয়েছে এনসিপির দাবির প্রেক্ষিতে। আচ্ছা দেখি, অর্থাৎ রাষ্ট্রপতি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেছেন, সেটি জারি করার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে বিশেষ পরিস্থিতিতে অধ্যাদেশ জারির ক্ষমতা দিয়েছে, তবে ক্ষমতার ওপর সুস্পষ্ট সীমারেখাও টানা রয়েছে। অধ্যাদেশ জারির ক্ষেত্রে 3টি শর্ত রয়েছে, যার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো এমন কোনো অধ্যাদেশ জারি করা যাবে না যা বিদ্যমান সংবিধানের কোনো বিধান পরিবর্তন বা সংশোধন করে ফেলবে। অর্থাৎ যেখানে সংবিধানের কোনো বিধান পরিবর্তন করে অধ্যাদেশ পাশ করার সুযোগ নেই, সেখানে আদেশের মাধ্যমে সেটি করার কোনো সুযোগই নেই। তো আমাদের এই লাইনটা আমি আরেকবার পড়ার চেষ্টা করি। যেখানে সংবিধানের কোনো বিধান পরিবর্তন করে অধ্যাদেশ পাশ করার সুযোগ নেই, সেখানে আদেশের মাধ্যমে সেটি করার কোনো সুযোগই নেই। আসেন আমরা আর একটা বিশেষজ্ঞের কথা পড়ি। উনি হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। উনি বললেন যে বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতার সৃষ্টি হলো। উনি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 1400 ব্যক্তির প্রাণহানি ঘটেছে, কয়েক হাজার আহত হয়েছেন। তারা স্বৈরাচারী ব্যবস্থার অবসানের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যেই চরম আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে সমস্যাটির সমাধান করা হবে বলে আশা করি, যা পুরো জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আচ্ছা,
আমরা আরেকটা দেখি যে রিদওয়ানুল হকের অভিমত কি। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিএনপির অবস্থান যৌক্তিক। উনি হচ্ছেন সংবিধান বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক অধ্যাপক। উনি কি বলেছেন দেখি যে সাধারণত সংসদে আলোচনার পর কোনো বড় পরিবর্তনের জন্য গণভোট হয়। এবার প্রক্রিয়াটি উল্টো হয়েছে, প্রথমে আলোচনা, তারপর গণভোট, এরপর সংসদের মাধ্যমে বাস্তবায়ন। গণভোটে সমর্থন পাওয়া মানে প্রতিটি প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে এমন নয়, বিশেষ করে যখন প্রস্তাবগুলো বহুবিধ এবং জটিল। সংবিধান সংশোধনের জন্য সংসদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। পক্ষে বিপক্ষে এটার মত আছে, যুক্তি আছে, বিতর্ক আছে, কিন্তু এটা আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে এটা আমাদের একটা তৈরি হবে, বিভাজন তৈরি হবে, এটা কিন্তু বলাই যায়। তো আমি এগুলো পড়ার সময় ভাবছিলাম কি একটা কথা, যে আমাদের তো এই জাতি গঠন হয়েছে বিভিন্ন জাতির সংমিশ্রণে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন জাতি আমাদের এই ভূখণ্ডে আসছে এবং পরস্পর সংমিশ্রণের মাধ্যমে এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে, এবং এই জন্য আমাদেরকে বলা হয় যে শঙ্কর বা নিষাদ জাতি। অর্থাৎ আমাদের তো আসলে জাতিগতভাবে আমাদের অতটা ঐক্যমত্য নাই। হ্যাঁ, তাই অনেক সময় আমাদের হয়তো এই ধরনের সমস্যা হয়। যার যে জাতি যত বেশি ঐক্যবদ্ধ তারা কিন্তু তত সমৃদ্ধ হয়। শুধু জুলাই সনদের জন্য কথাটা বলা না, ওভারঅল আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের এত এত দশকের আমাদের রাজনৈতিক ব্যবস্থা, দেশের জাতীয় মুক্তি সংগ্রাম, সব মিলে আমরা এই 50-55 বছর স্বাধীনতার পরে এসে আমরা কতটা ঐক্যবদ্ধ হলাম সে বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে। এমন অনেক জাতি আছে তারা অনেক বেশি ঐক্যবদ্ধ, তারা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ, তারা উন্নত রাষ্ট্র গঠন করে ফেলে, মানে রাষ্ট্রের দিকে তারা চলে গেছে, অথবা বলে কল্যাণ ফর রাষ্ট্র তারা চলে গেছে। ডেনমার্ক বা সুইজারল্যান্ড, তারপরে হচ্ছে ফিনল্যান্ডকে আমরা যেমন দেখি শিক্ষা দীক্ষায় কত এগিয়ে আছে, এরকম অনেকভাবে তো দেখি আমরা। তো সেই তুলনায় এটা নতুন কিছু না, সবার মধ্যে ভিন্ন মত থাকবে। গণতন্ত্রের চর্চাই হচ্ছে ভিন্ন মত, কিন্তু আমাদের দেশের ভিন্ন মত হয় মানে অতিমাত্রার ভিন্ন মত। তো আসেন আমরা এখান থেকে যে বিষয়গুলো বুঝলাম, যে সংবিধানের আসলে সংসদের কাজই হচ্ছে যে যত আদেশ থাকুক বা অধ্যাদেশ থাকুক সেটা বৈধতা দেওয়া। ইভেন এই ইন্টারিম গভর্নমেন্টকে বৈধতা কিন্তু সংসদকেই দিতে হবে। তো সেই ভিত্তিতে তাকে গণভোটের রায়কেও সংবিধান দিতে হবে, কারণ তিনি তো এই দল তো জিতে আসছে। পাশাপাশি এটাও তো সত্যি সব কিছু তো সংবিধান মেনেও হয়নি, মানে আপাত দৃষ্টিতে হয়নি, মানা হবে বিধায় আগে মানা হয়েছে। যাক, এই বিষয়টা নিয়ে আমরা পরে দেখতে পারবো যে কি হচ্ছে, সংবিধান নিয়ে কি হতে পারে, কতটুকু জুলাই জাতীয় সনদ নিয়ে কথা হবে, যেটা আমরা দেখতে পাবো পরে। আসলে আমরা অন্যদিকে যাই। আগে ট্রাম্পের দর্শন ঘরে চলছে না, বিদেশে রপ্তানি তোড়জোড়। ঘরে চলছে না মানে এখানে কি, তার যুক্তরাষ্ট্রের কথাই বলছে আর কি। দেখেন, বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তোলা। এই লক্ষ্যে তিনি মেক আমেরিকা গ্রেট এগেইন মাগা দর্শন নিয়ে কাজ করছেন। মাগা মতো ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয় করে তোলা রাজনৈতিক স্লোগান। ট্রাম্প 2016 ও 2020 সালের প্রেসিডেন্টের নির্বাচনে প্রচারের সময় এই স্লোগান তোলেন। ট্রাম্প প্রায় এক ধরনের হতাশা ব্যক্ত করে বলেছেন, এই ভেবে যে তার দেশের নাগরিকেরা সম্ভবত তাদের জীবনের সোনালি সময়ে বাস করছেন, এটি তারা
যথেষ্ট উপলব্ধি করতে পারছেন না। তবে দেশের মানুষের এই অনীহা ট্রাম্পকে থামিয়ে রাখতে পারছে না। নিজের আদর্শকে বিদেশে রপ্তানি করতে উঠে পড়ে লেগেছেন তিনি। হ্যাঁ, এই বিষয়টা আসলে বলা যাচ্ছে যে হাঙ্গেরিতে যেটা নির্বাচন হবে সামনে, এই নির্বাচনে যে এখনও ক্ষমতায় আছেন তার নাম হচ্ছে অরবান, এবং উনি মানে ভিক্টর অরবান। তো উনি হচ্ছে উগ্র ডানপন্থীকে বলা হয়, কট্টর ডানপন্থী। তো তাকে সমর্থন যোগাচ্ছে আর কি মার্কিন প্রেসিডেন্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর অরবান যদিও রাশিয়া ঘনিষ্ঠ, কিন্তু তাকে মার্কিন স্বার্থে তাকে ক্ষমতায় রাখতে চাচ্ছেন ট্রাম্প, কারণ উনি 15 বছর ধরে ক্ষমতায় আছেন। শুধু ক্ষমতায় উনি নেই, উনি আসলে একনায়কতন্ত্র এবং জনতুষ্টিবাদী যে নেতা উনি হয়ে উঠেছেন। তো আসলে ট্রাম্পের যে আদর্শ, সেই আদর্শ ওনার থেকে, এই যে অরবানের থেকে অনুকরণ করা কিনা সেই প্রশ্ন এখানে করা হয়েছে। যেমন দেখেন, এই যে অরবান, উনি এই ট্রাম্পের মাগা নামের যে রাজনৈতিক দর্শন, এর আগে থেকে উনি এরা চর্চা করছেন হাঙ্গেরিতে, কারণ উনি বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাত হিসেবে ব্যবহার করেন। অভিবাসনে কঠোর নীতি ওনার আছে, অনুগত শক্তিশালী অভিজাত শ্রেণীর ক্ষমতার দাপট ওনার আছে, এবং সংবাদপত্রের যে ত্রুটি উনি চেপে ধরেছেন। আর অরবানের এই কৌশলগুলো দ্বিতীয় মেয়াদে দেখা যাচ্ছে যে ট্রাম্পের এই মেয়াদের নীল নকশার মতোই। তবে অরবানকে বলা হচ্ছে যে একটানা 15 বছর উনি ক্ষমতায় আছেন, এটা তার রাজনৈতিক একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মনে হয় ট্রাম্প এগিয়ে আসতে পারেন বা এগিয়ে এসেছেন এখানে। এখন ইউক্রেন ইস্যু থেকে শুরু করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কিংবা জ্বালানি নীতি, সব কয়টি ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া অরবানের সঙ্গে মার্কো রুবিওর সাক্ষাৎটা আসলে একটা শক্তিশালী বার্তা। কারণ আমরা জানি যে এখন মিউনিক নিরাপত্তা সম্মেলন চলছে, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র, ন্যাটো বা ইউরোপীয় শক্তিগুলোর সম্পর্ক জোরদারের ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে। এখন এর মধ্যে কিন্তু হাঙ্গেরি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের বিপক্ষে থাকে, সেই জন্য এবং তাকেই এক প্রকার কাছে টেনে নেওয়া ট্রাম্পের কৌশল হতে পারে। সেই কৌশলটা কি একটা বার্তা দিচ্ছে, আমরা ওটাই দেখছিলাম। তো গত সপ্তাহে মিউনিক নিরাপত্তা সম্মেলনে রুবিওর নমনীয় সুর দেখে যারা ভেবেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে উত্তেজনা এবার হয়তো কমতে শুরু করেছে, তাদের সেই আশায় কার্যত জল ঢেলে দিলেন তিনি। রুবিওর উচ্চাকাঙ্ক্ষা কি, এই বিষয়ে একটু এখানে ব্যাখ্যা করা হয়েছে। রুবিও হচ্ছে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে রুবিওর এই অবস্থান তার নিজের রাজনৈতিক বিবর্তনের একটা বড় প্রমাণ, যা ট্রাম্প প্রশাসনের অধীনে নিজের ভবিষ্যৎ নিশ্চিতে বেশ জরুরি। ফ্লোরিডার এই তৎকালীন সিনেটর রুবিও 2019 সালের এক বিবৃতিতে অরবানের অধীনে হাঙ্গেরির গণতন্ত্রের মারাত্মক অবক্ষয় নিয়ে কথা বলেছিলেন। আর গত সোমবার সেই রুবিও অরবানের মুখোমুখি হয়ে বললেন, আমরা আমাদের দুই দেশের সম্পর্কের সোনালি অধ্যায়ে প্রবেশ করছি। এটা কেবল জনগণের ঐক্যের কারণে নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে আপনার সম্পর্কের কারণেই সম্ভব হয়েছে। তবে এখানে রুবিওর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার শেষ কথা নয়। হাঙ্গেরির নির্বাচনে ট্রাম্প প্রশাসনের অরবানের পাশে দাঁড়ানো আসলে মার্কিন পররাষ্ট্রনীতিতে এক ধরনের বড় ধরনের প্রাতিষ্ঠানিক পরিবর্তনেরই ইঙ্গিত। এতে বোঝা যায় ঐতিহ্যগত অবস্থানগুলোকে এক পাশে সরিয়ে কট্টর ডানপন্থার দিকে ঢুকছে ওয়াশিংটন। ইউরোপের অনেক নেতা তাদের এই দীর্ঘদিনের রক্ষাকর্তা যুক্তরাষ্ট্রকে তাদের রাজনৈতিক হুমকি হিসেবে দেখতে শুরু করছেন। মানে একটা আভাস পাওয়া যাচ্ছে মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের প্রাতিষ্ঠানিক ইঙ্গিত। আর এইগুলো মানে এখন দেখা যাচ্ছে যে কট্টর ডানপন্থার দিকেই ওয়াশিংটন তার সুবিধা পায় বা তিনি হেলে পড়েছেন। ইউরোপ এগুলো অনেক দেখে, ইউরোপের অনেক নেতা তাদের যে
বলা হয় রক্ষাকর্তা যুক্তরাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র দেশকে, এটাকে তারা রাজনৈতিক হুমকি হিসেবে দেখা শুরু করেছেন ট্রাম্পকে। সেটা কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি, যে কথাগুলো মিউনিখ জাতীয় সম্মেলনেও বলা হচ্ছে, এবং কয়েক মাস পরে ন্যাটো সম্মেলন হবে, সেখানেও হয়তো বা আমরা একটা ভাঙন দেখতে পারি, দেখা যাচ্ছে এরকম কিছু হতে পারে। আসেন, অন্য দেশের হস্তক্ষেপ। এবছর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হবে। ট্রাম্পের আগেই মার্কিন নির্বাচনী ব্যবস্থা জালিয়াতিতে ভরা বলে দাবি করেছেন, এবং এক্ষেত্রে তিনি দাবি করেছেন এবং দেশের অভ্যন্তরে নিজের মতাদর্শ নিয়ে হোঁচট খেলেও তিনি অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর এক প্রবল ইচ্ছা দেখিয়ে যাচ্ছেন। এটা তো সত্যি। উনি তো ভেনেজুয়েলার উপরেও নাক গলালেন। উনি 3 জানুয়ারি 2026 উনি অপারেশন অ্যাবসোলিউট রিসলভ নামে একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন আমেরিকার বিশেষ ইউনিট, যে ডেল্টা ফোর্সের মাধ্যমে, এবং প্রেসিডেন্ট মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে উনি তুলে এনেছেন আমেরিকাতে ভেনেজুয়েলা থেকে। তো ট্রাম্প ইতিমধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, হন্ডুরাস ও পোল্যান্ডের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এমনকি নিকোলো মাদুরোকেও তুলে আনার পর ওভাল অফিস থেকেই ভেনেজুয়েলা চালানোর দাবিও তুলেছেন। এসব পদক্ষেপ কোনো সাময়িক খেয়াল নয়, তিনি তার লক্ষ্যগুলোকে নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে বিধিবদ্ধ করেছেন। তো এই ছিল আসলে। এখানে আমি একটা জরিপের কথা বলি, ট্রাম্প কি তার জরিপ দেখে কি এটা করছেন কিনা সেটা অনেক প্রশ্ন। যেমন ট্রাম্পের মাগা বার্তা বিদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টার পেছনে এক বড় ধরনের বিদ্রুপ লুকিয়ে আছে, কারণ নিজ দেশে তিনি এখন ইতিহাসে অন্যতম নাকি অজনপ্রিয় প্রেসিডেন্ট। জনমত জরিপে তার গ্রহণযোগ্যতা 40% নিচে নেমে এসেছে, এবং রিপাবলিকান নেতারা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির আশঙ্কা করছেন। খোদ মার্কিন জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশই যেখানে তার বিশ্ব দর্শন গ্রহণ করছে না, সেখানে ইউরোপে তার আদর্শ রপ্তানির চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ জনমত জরিপে দেখা যাচ্ছে মধ্যবর্তী নির্বাচনে ওনার গ্রহণযোগ্যতা 40% নিচে নেমে এসেছে, যেটা তো ট্রাম্প বুঝতে পারছে যে কী হতে যাচ্ছে। পাশাপাশি অ্যাপস্টেন ফাইলে ট্রাম্পের যে নথি পাওয়া গেছে বা ডকুমেন্ট পাওয়া গেছে, এটা কিন্তু আড়ালের চেষ্টা করা হচ্ছে, এটা অভিযোগ করেছেন হিলারি ক্লিন্টন। এবং হিলারি ক্লিন্টন এই কথা বলার পরে কিন্তু একটু চাপ বাড়বেই স্বাভাবিকভাবে, এবং এগুলোর ক্ষেত্রে ট্রাম্প আবার হয়তো কোনো ব্যবস্থা নিতে চাইবে। দেখেন, ট্রাম্প শুধু এক জায়গায় থেমে নেয়। ট্রাম্প আছে মূল বিষয় একমত, যুক্তরাষ্ট্র ইরান এই কথাগুলো হচ্ছে। পারমাণবিক চুক্তির ক্ষেত্রে কারিগরি দিক এখনও বাকি, তবে আলোচনার মূল ভিত্তিগুলোর বিষয়ে দুই দেশ একমত। দেখেন, ট্রাম্প প্রশাসন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এখন সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা চলছে, এবং সে বিষয় নিয়ে দ্বিতীয় দফায় পরোক্ষ পরমাণু আলোচনা নিয়ে আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষে এক ইতিবাচক বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, জেনেভা বৈঠকে তেহরান ও ওয়াশিংটন চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতার পৌঁছতে সক্ষম হয়েছে। উনি বলেছেন যে যদিও অনেক কারিগরি দিক এখনও বাকি, তবে আলোচনার মূল ভিত্তি ও প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। এখন ট্রাম্পের কথাটা আমরা এখানে দেখি। ট্রাম্প বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার উনি বলছেন যে ইরানের সঙ্গে পরোক্ষভাবে এই আলোচনায় থাকবেন, কিন্তু গতকাল ছিলেন কিনা জানা যায় না। ট্রাম্পের মতে তেহরান এখন চুক্তিতে পৌঁছাতে মরিয়া। তিনি বলেন, চুক্তি না করার ভয়াবহ পরিণতি তারা ভোগ করতে চাইবে না। চুক্তির সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান হয়তো কঠোর দর কষাকষির চেষ্টা করবে, তবে গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমাবর্ষণের পর এ ধরনের অনমনীয় অবস্থানের পরিণতি সম্পর্কে তারা অবগত। দেখেন, ট্রাম্প তো এখানে
উম, হামলা চালিয়েছিল। তা সেই বার্তা দিচ্ছে, তো আমরা তো হামলা চালিয়েছিলাম, তাদের বোঝা উচিত আমরা কতটা চাপ প্রয়োগ করতে পারি। তবে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামানি, উনি বলছেন যে ট্রাম্প চাইলেও ক্ষমতাচ্যুত করতে পারবে না ইরানের ক্ষমতাসীন দলকে। মার্কেও উনি বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে তাদের সেনাবাহিনী বিশ্বের শক্তিশালী, কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকেও মাঝে মধ্যে এমন জোরে চোয়াড় মারা যায় যে তারা আর উঠে দাঁড়াতে পারে না। এভাবে উনি বলছেন। এখন একটু চুক্তি নয়, আমরা দেখি ওমানের মধ্যস্থ, আচ্ছা ওমানের কিন্তু মধ্যস্থকারীরা এখানে আছে, তো দুই দেশ সরাসরি বসে নেই এবং শাটল ডিপ্লোমেসির মাধ্যমে আলোচনা হচ্ছে। পাশাপাশি আলোচনা হওয়ার পাশাপাশি কিন্তু তাদের অর্থাৎ সাগরে জাহাজ মোতায়েন করে রাখা, চাপ প্রয়োগ করা, এগুলোও চলছে। আচ্ছা, তো একটা জায়গা থেকে দেখি। সরি, আসলে অর্থ বাণিজ্যের একটা বিষয় দেখি, যদিও এখান থেকে তেমন কিছু না, তবে আমি একটা জিনিস এখানে রেখেছি সেটা বলি। সরকারের কাছে কি চাওয়া সেটা নিয়ে একটু আমি লাইনটা বলি, আসলে তাহলে বুঝতে পারবো যে আমাদের পরিবেশটা কী অবস্থাতে আছে। তো স্কয়ার গ্রুপের যে এমডি উনিই বলছেন এটা, যে সরকারের কাছে আমরা চাই বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের উন্নত পরিবেশ, সেই সঙ্গে বিনিয়োগের পথে যেসব বাধা আছে সেগুলো দূর করার পদক্ষেপ চাই। অর্থনীতিকে গতিশীল করতে হলে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি ফেরানোর কোনো বিকল্প নেই, এই কথা উনি বলছেন। এবং কী জন্য বলছেন, যে এখানে একটা দেখি, তা হচ্ছে যে যে বলছে যে ব্যাংক কত ঋণ দিচ্ছে ও কত টাকা ফেরত পাচ্ছে, কোনো ব্যাংকে অনিয়ম হলে সেজন্য কে দায়ী, কীভাবে দায়ী প্রভৃতি ক্ষেত্রে জবাবদিহি ও দৃশ্যমানতা বাড়াতে হবে, তাতে সুশাসন ফিরবে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের বিষয়ে একটা প্রস্তাব গিয়েছিল, সরকার প্রত্যাখ্যান করে বলেছে নির্বাচিত সরকার বিষয়টি দেখবে। আমি মনে করি কেন্দ্রীয় ব্যাংক যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে আর্থিক খাত যত চেষ্টাই করা হোক সংস্কার হবে না। তাই আমি মনে করি নতুন সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের বিষয়টি বিবেচনা করবে। তো দেখেন, দুইজনের এখানে কথা হচ্ছে যে বিনিয়োগের আস্থার সংকট আছে, এটা পদক্ষেপ লাগবে, আর অর্থনীতিকে গতিশীল ব্যবস্থায় ফেরা লাগবে। অর্থাৎ আমাদের এতদিন ধরে যে বিশেষ করে 18 মাসের কথাটা এখানে আসছে, যে কিছুটা চাপের মধ্যে ছিলেন, এক ধরনের স্থবিরতা, তো সে বিষয়ে চাওয়া হচ্ছে। তো আমাদের অর্থনীতির একটা গতি প্রকৃতি দেখা যায় এখানে, যে অর্থনীতির গতি প্রকৃতি সুন্দর রাখা খুবই দরকার, গতিশীল রাখা খুব প্রয়োজন। পাশাপাশি সরকার যাতে এই বিষয়গুলোতে মানে আস্থার সংকটগুলো কাটাতে পারে এবং দেশের প্রবৃদ্ধি বাড়ে এবং কর্মসংস্থানের দিকে ধাবমান হয়, এই বিষয়গুলোই বিভিন্ন ব্যবসায়িক উদ্যোক্তারা বলার চেষ্টা করছেন। তো আর একটা কোনো বিষয় কি দেব? আচ্ছা, চুক্তির কথা, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হলো, আমাদের যে 1% শুল্ক কমলো এবং এখন 34% আমরা আছি। তারপরেও এর মধ্যে কিছু গোপন বিষয় যুক্ত হয়েছে, যা নিয়ে জাহাঙ্গীরনগরের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদও প্রশ্ন তুলেছেন অনেক জায়গা থেকে, যে এইগুলো কি আদৌ সম্ভব কিনা। এ বিষয়ে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির শর্তগুলো অনেক ক্ষেত্রে কঠোর। এই চুক্তিতে দেশের স্বার্থকে বিবেচনায় নেওয়া হয়নি, বরং চুক্তিটি
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে সীমিত করে ফেলতে পারে। তাই ব্যবসায়ী অর্থনীতিবিদেরা এই চুক্তি পর্যালোচনা করার কথা বলেছেন। যেমন একটা কথা যে অন্তর্বর্তী সরকার তো সরাসরি কারো কাছে জবাবদিহি ছিল না, তো ওনারা একটা বিষয় করে ফেলছেন, চুক্তি করে ফেলছেন। তো এর জন্য কী কী দিতে হবে আমাদের যুক্তরাষ্ট্রকে? আমি যদি একটা পোলট্রি খামার করি, আমার সব প্রোডাক্ট সেখান থেকে কেনা লাগবে, নাহলে কিনতে পারবো না, বা সুতা আমার ওখান থেকে সব কেনা লাগবে, আমি কিনতে পারবো না। এমন অনেক জটিলতা যদি থেকে থাকে তাহলে পর্যালোচনার সুযোগ কিন্তু আছে। তারপর আমাদের দেখা লাগবে যে বাণিজ্য যুক্তরাষ্ট্রে আমরা 80% পোশাক রপ্তানি করি, তো আমাদের অনেক কিছু বিবেচনা করেই করতে হবে। শুধু চাপ মানে প্রেশার গ্রুপ থেকে প্রেশার নিয়েই না, বাস্তবতার আলোকেই এই চুক্তি করতে হবে আর কি। যাই হোক, বিশ্ববাজারে দেশ বিদেশে সোনার দাম কমলো। জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে, কমছে বাড়ছে আর কি। রোজা শুরুর আগে ফল ও সবজির দাম বাড়তি, এটা আমাদের একটা চিরাচরিত সময়। রোজার আগে ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়, কিন্তু এই অবস্থার পরিবর্তন দরকার এবং সে লক্ষ্যে আশা করি সরকার কাজ করবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।